ডাক্তারবাবু, আপনি এখানে? আপনি আবার আমাকে বাঁচাতে এসেছেন? দেখুন না, কারা যেন আবার আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। আমি দাদিজানের সাথে পালার এসেছিলাম, সেখান থেকে আমাকে জোরপূর্বক এখানে নিয়ে এসেছে। আজকে আমার বিয়ে, অথচ দেখুন আমাকে কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে। সিজদা এক নাগাড়ে কথাগুলো বলার পর মুহূর্তেই সিজদা সাজিদকে বিয়ের শেরওয়ানি পরে বরের সাজে দেখে দেখে অবাক হয়ে যায়। সিজদার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ডাক্তারবাবু, আপনি বরের সাজে? আজকে কি আপনারও বিয়ে? আজকে আমারও বিয়ে। কাকতালীয়ভাবে আমাদের দুজনের একই দিনেই বিয়ে। দারুণ তো ব্যাপারটা। আপনাকে বরের সাজে দারুণ লাগছে ডাক্তারবাবু, কিন্তু আপনি বিয়ের বাড়িতে না গিয়ে কাজী অফিসেছেন কেন? কাজী অফিসে বিয়ে করব তাই। ও মা, কাজী অফিসে কেন? আমার মনের রানী আমার বুকের প্রেমে আগুন জ্বালিয়ে অন্য কারোর সাথে ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না। তাই তো তাকে নিয়ে সোজা কাজী অফিসে আসতে হলো। এখন তাকে বিয়ে করে চিরদিনের জন্য আমার সম্পত্তি করে নিব, যেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। সে শুধু আমার, একান্তই আমার স্থায়ী সম্পত্তি। কার সাথে বিয়ে আপনার? পাত্রী কোথায়? এখানেই তো কারোই নেই। তুমি কি চোখে কম দেখছো? মানে? চোখের সামনে বধূবেশে পাত্রী দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না সৌন্দর্যময়ী? কথাটা কর্ণগৃহে প্রবেশ করতেই পিলে চমকে উঠে সিজদা। সাজিস সরাসরি তাকে যে ইঙ্গিত করছে এটা বেশ বুঝতে পারে সিজদা। সিজদা ভয়ে ঘামতে শুরু করে, যা দেখে সাজিদ আর দিকে রুমাল এগিয়ে দেয়। সিজদা সাজিদের হাত থেকে রুমালটা নিয়ে বলল, এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? তুমি যেটা শুনেছ সেটাই। তার মানে আপনি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন, তাই না ডাক্তারবাবু? ইয়েস ছি, আপনি এতটা নিচু মনের মানুষ আমি কখনোই ভাবতে পারিনি ডাক্তারবাবু। আমি আপনাকে কত ভালো মনের মানুষ ভেবেছিলাম, কত সম্মান শ্রদ্ধা ছিল আপনার প্রতি, কিন্তু সেই সম্মান শ্রদ্ধা এক নিমিষে ঘৃণায় পরিণত করে দিলেন আপনি। আপনি এতটা নিচে নামতে পারেন আমি ভাবতেও পারছি না। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্ড ওয়ার। ভালোবাসার জন্য সব করা যায়। তোমার ভালোবাসা আমাকে নিচু মনের মানুষ হতে বাধ্য করেছে সৌন্দর্যময়ী। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিনই আমার এই মনটা তোমাকে দিয়ে দিয়েছিলাম। আমার স্বপ্নে তুমি ছিলে সৌন্দর্যময়ী। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। চেম্বারে বসতে পারি না, সব পেশেন্টের মতো তোমাকে দেখতে পাই। যখন জানতে পারলাম আজ তোমার বিয়ে, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজা টান দিয়েছে। তুমি অন্য কারো বউ হবে, অন্য কারোর জন্য সাজবে, অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে, তোমাকে ভালোবাসবে, অন্য পুরুষ তোমার ভেজা চুলের কারণ হবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই তো তোমাকে নিজের করে পাওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। আর মাত্র কয়েক মিনিট অপেক্ষা, এরপর চিরদিনের জন্য তোমাকে আমার করে নেব সৌন্দর্যময়। তুমি শুধু এবং শুধুমাত্র আমারই হবে, আর কারো নয়। তোমার আমার বিয়ে হবে, সংসার হবে। আমাদের ছোট্ট সংসারে আরও একটা সৌন্দর্যময় আসবে, অনেক সুখের সংসার হবে আমাদের। আপনার সেই আশা কখনো পূরণ হবে না ডাক্তারবাবু। আমি কখনোই আপনার মতো একজন মন মানসিকতার লোকেকে বিয়ে করব না। কত ভালো মনের মানুষ ভেবেছিলাম আমাকে। আসলে আপনার চেহারাটা সুন্দর, কিন্তু মন সুন্দর না। আপনি মানুষত্বহীন। আপনার ভিতরে যদি কোনো মানুষত্ববোধ থাকতো, তাহলে আপনি একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করতে চাইতেন না। কি করতাম বলো? ভালোবাসি তোমাকে। আপনার ভালোবাসা খেতায় আগুন। আমি না আপনাকে ভালোবাসি, আর না আপনার বিয়ে করব। আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি সে ছেলেকে বিয়ে করব। বিয়ে তো আমাকেই করতে হবে সৌন্দর্যময়। দয়া করেন ডাক্তারবাবু, আমাকে প্লিজ যেতে দেন। এতক্ষণে হয়তো আমাকে না পেয়ে সবাই অনেক চিন্তা করছে, খোঁজাখুঁজি করছে। যাবে তো সৌন্দর্যময়ী, অবশ্যই যাবে, কিন্তু সেটা আমার বউ হবার পর যাবে। বিয়ে না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না সৌন্দর্যময়ী। আমি মরে গেলেও আপনার মতো নোংরা মনের মানুষকে বিয়ে করব না ডাক্তারবাবু বলে সিজদা বেরিয়ে আসতে গেলে সাজিদ সিজদার সামনে একটা ভিডিও প্লে করে দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যায় সালেহা বেগমকে একটা বদ্ধ ঘরে চেয়ারের ওপর রশি দিয়ে বেঁধে রেখেছে, মুখের মধ্যে কাপড় গুজে রাখা।
হয়েছে। গুন্ডারা সালেহা বেগমের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখা মাত্রই পা থেমে যায় সিজদার। বুকে চিনচিন ব্যথা সৃষ্টি হতে লাগলো। সিজদার সবচাইতে কাছের মানুষ সালেহা বেগম। তার এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ল সিজদার। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। সিজদার ছলছল চোখে সাজ্জিদের দিকে তাকাতে সাজ্জিদ বলল, নাও ইও জয়, আমাকে ভালোই বিয়ে করবে নাকি তোমার প্রাণপ্রিয় সালেহা খালার মরা লাশ দেখবে? আমার লোকের হাতে যে বন্দুক দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেলনা বন্দুক নয়, একদম লোডেড গান। 6টা গুলি আছে এর মধ্যে। ট্রিগারের চাপ দেওয়া মাত্রই বন্দুক থেকে গুলি বের হয়ে তোমার সালেহা খালার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দিবে। তুমি কি চাও তোমার জন্য একটা নিরীহ মানুষের প্রাণ যাক? আমাকে বিয়ে করতে এত সমস্যা কোথায় বলো তো সৌন্দর্যময়ী? আমার কি নেই? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে। হাজার হাজার মেয়ে পাগল আমার জন্য, কিন্তু আমি পাগল তোমার জন্য। সিজদা কিছু বলছে না দেখে সাজ্জিদ আবার বলল, বলো না সৌন্দর্যময়ী, বিয়ে করবে আমাকে? হবে কি আমার মনের রাজ্যের রানী? সিজদা কোনো কথা না বলে চুপচাপ চেয়ারে গিয়ে বসে পড়ে। মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পর কাজীসহ আরও কয়েক কাজী অফিসে প্রবেশ করে। সাজ্জিদ সিজদার বিয়ে সম্পূর্ণ হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সকলে মিষ্টি খেয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সাজ্জিদ এসে সিজদার কোমর ধরে সিজদাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। সিজদা ছটফট করতে বলল, কি করছেন এটা ডাক্তারবাবু? ছাড়ুন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার কথা মেনে নিয়ে আপনাকে বিয়ে করেছি, তার মানে এই নয় যে আপনি যা নয় তাই করবেন আমার সাথে। সবাই মিষ্টি খাচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াবেন না সৌন্দর্যময়ী? আপনি লুলা নাকি যে আপনাকে আমার মিষ্টি খাইয়ে দিতে হবে? আপনার ইচ্ছে হলে নিজেই খান, না হলে না খান। কথাটা বলার সাথে সাথে সাজ্জিদ সিজদার নিচে উষ্ঠ মিলিয়ে দেয়। আকস্মাৎ প্রচণ্ড গরম অস্বস্তিতে ঘুম ভেঙে যাওয়া সিজদা এসি রুমে থাকার পরও মেঘে জামাটা গায়ের সাথে লেপ্টে গিয়েছে। সিজদা ধরফর করে উঠে বসে। চারিদিকে তখন ফজরের আজানে মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সিজদা উঠে বসতে সালেহা বেগম উঠে রুমের লাইট জ্বালিয়ে দেন। সিজদার মুখের ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। সালেহা বেগম সিজদাকে এক গ্লাস পানি এনে দেয়। সিজদা পুরো পানি এক নিঃশ্বাসে শেষ করে। সিজদার এই অবস্থা দেখে সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কী রে মা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? আচ্ছা খালা, একটা কথা কও, দিনে ভোরবেলা স্বপ্ন কি সত্যি সত্যি হয়? হঠাৎ এই প্রশ্ন। কও না খালা। গ্রামের মাইনেসেরা তো কয় যে ভোরের দেহা স্বপ্ন সত্যি হয়। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখছিলি মা? সিজদা মুখে কিছু না বলল, মনে মনে বলল, এ আমি কি স্বপ্ন দেখলাম? এত মানুষ থাকতে ডাক্তারবাবু আমার স্বপ্নে আইলো কেন? ডাক্তারবাবু কি সত্যি খারাপ মানুষ? না না, ডাক্তারবাবু কখনো এমন কাজ করে না। আল্লাহ না করুক এমন স্বপ্ন যেন কোনোদিনও সত্যি না হয়। হালিমা মঞ্জিলের বিয়ের তোড়জোড় চলছে। সকাল থেকে মির্জা পরিবারের মেয়ে সদস্যগুলো নিজেদের মতো করে সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। বিয়ে বাড়ি বলে কথা। সামিরা গোলাপি কালারের একটা শাড়ি পরেছে। শাড়িটা সামিরার জন্মদিনে রামিন তাকে গিফট করেছে। সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল, এক পাতা টিপ দিয়েছে। সামিরা দুহাত ভর্তি চুড়ি, কপালে ছোট একটা টিপ, কানে বড় ঝুমকা, চোখে কালো কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে তার ব্রাউন কালারের ছোট ছোট চুলগুলো ছেড়ে দিল। সব মিলিয়ে দারুণ লাগছে সামিয়াকে। সামিয়া রেডি হয়ে চটপট কয়েকটা সেলফি তুলে মারিমকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বিয়েতে রামিনকে বরযাত্রী হয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। সামিরা ভেবেছিল এই সুযোগ দ্বারা চুটিয়ে প্রেম করতে পারবে, কিন্তু সামিরা সেই আশা পূরণ হয়নি। হুট করে রামিমের বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবাকে অসুস্থ অবস্থা রেখে ছেলে হয়ে আনন্দ ফুর্তি করা বেড়ানোটা রামিনের মনে সায় দেয়নি। রামিন যাবে না বলে দেয়। সামিরাও জোর না করে রামিনকে। ছবি দেখেই রামিন ভিডিও কল করে। সামিরা কল রিসিভ করতে রামিন বলল, ছবি দেখে মনে হয় আগুন জ্বালাইয়া দিলা। সেই আগুনে নেভানো কিভাবে, কখন? এখন আমার একটা গান গাইতে ইচ্ছে করছে, গাও শুনি। তুমি
আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব বলো তো? তোমাকে কতবার বলছি আমাদের বাড়িতে এসে বাবার কাছে আমাদের সম্পর্কের কথা জানো, কিন্তু তোমার কোনো হেলদোল নেই। তুমি আমাদের সম্পর্কটা নিয়ে এখনও সিরিয়াস হতে পারলে না রামিম। তোমার বাবাকে দূর থেকে দেখেই আমার ভয় লাগে। কাছে গেলে আমি নিশ্চয় পটল তুলব। বাবা মেয়ের সাথে প্রেম করার আগে মনে ছিল না আমার বাবা একটু সুস্থ হলেই আমি বাবা মাকে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবো? লক্ষ্মীটি, তোমার এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি। দয়া করে নতুন কিছু বলো, এভাবে আর পিছু হাঁটবা না। সত্যি সত্যি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। দেখা যাক। বের হতে হবে আমার। রাখছি এখন। ফোন রাখার আগে একটা দাও না। কি দেব? চুমু। যতবার না তুমি বাবাকে আমাদের সম্পর্কের কথা জানাতে না পারছো, ততদিন তুমি কোনো চুমু পাবে না। এটা তোমার শাস্তি বলে সামিরার কল কেটে দিয়ে সাইফানের রুমে এসে দেখে সাইফান সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। সাইফানের পরনে বিয়ের শেরওয়ানি, পায়ে জুতা, বাম হাতে হ্যান্ড ওয়াশ। সামিরা সাইফানকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ভাইকে বিয়ের সাজে খুব সুন্দর লাগছে। কারোর নজর না লাগুক আমার ভাইয়ের উপর। আমার বোনকেও শাড়িতে খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার চলো তো, সবাই সেই কখন থেকে অপেক্ষা করছে আমাদের জন্য। আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। সাজ্জিদের কোনো খবর নেই। মেয়েদের মতো এত সময় নিত কী করে? এত সাজগোজ করছে আল্লাহ জানে। আমি একবার দেখে আসছি ভাইয়ার হলো কি না। বলে সামিরা সাইফানের রুম থেকে বের হতেই দেখে সাজ্জিদ একদম রেডি। সাজ্জিদের পরনে ডিপ নেভি ব্লু কালারের পাঞ্জাবি, সাথে লাল কালারের পকেট স্কার্ট, সাদা কালারের চিনোস, হাতে ম্যাচিং ঘড়ি, পায়ে দামি শু, চুলগুলো স্পার্ক করা। সব মিলিয়ে কোনো হিরোর থেকে কম লাগছে না সাজ্জিদকে। সাজ্জিদ বের হতেই সাইফান সাজ্জিদকে জড়িয়ে ধরে বলল, আমি তোর বিয়ে বাড়িতে যাওয়ার পক্ষে ছিলাম ভাই, কিন্তু তোর এত সাজগোজ করে যাওয়ার পক্ষে নেই। এত সাজগোজ করে যাচ্ছিস ভাই, দেখা গেল মেয়ে আমাকে রেখে তোকেই বিয়ে করতে চাইলো। সাজ্জিদ কিছু বলার আগেই শান্তা মির্জা প্লেটের মিষ্টি দুধ নিয়ে এসে সাইফানের গালে মিষ্টি তুলে দিল। সাইফানের খাওয়া শেষ হলে শান্তা মির্জা সাজ্জিদের গালে। সাজ্জিদ সবার সামনে সিনক্রেট না করে চুপচাপ মিষ্টি খেয়ে নিল। মিষ্টি খাওয়া শেষ হতেই শান্তা মির্জা সাজ্জিদের হাতে এক গ্লাস দুধ দিল। সাজ্জিদ চুপচাপ দুধ খেয়ে নিল। সাইফান গুরুজনদের সালাম করে সাজ্জিদকে নিয়ে বের হতে যাবে, তখনই সাজ্জিদের খেয়াল হয় সাজ্জিদ ওয়ালেট নিতে ভুলে গিয়েছিল। যা দেখে সাজ্জিদ বলল, ও শিট, আমি ওয়ালেট আনতে ভুলে গিয়েছি। তুমি আগাও, আমি অন্য গাড়ি বা বাইক নিয়ে আসছি। তুই নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বলে সাইফান গাড়িতে বসে যায়। বাড়ির সদস্যদের মতো গাড়ি ওকে নতুন রূপে দেওয়া হয়েছে। গোলাপ গাঁদা, রজনীগন্ধা ফুলের সংমিশ্রণে গাড়ি সাজানো হয়েছে। বরের গাড়িতে সাইফান, সামিরা সহ সাইফানের সব কাজিন হই হুল্লা করতে করতে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লাল টুকটুকে বেনারসি শাড়ি, মুখে ভারী মেকআপ, গা ভর্তি গহনা পরে বিছানায় বধূ সেজে বসে আছে সিজদা। অজানা ভয়ে আশঙ্কা ক্ষণে ক্ষণে গায়ে কাঁটা দিয়ে উঠছে। মাথার উপর ফ্যান ঘুরছে, তবুও ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে সিজদা। বুকের ভিতর ঢোক পেটানোর মতো শব্দ আওয়াজ হচ্ছে। সবাইকে ছেড়ে থাকতে হবে ভাবতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। সিজদার এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু সে তার মামার ঘাড়ের বোঝা হয়ে থাকতে চায়নি। তাই তো পাত্র বদল হওয়া থেকে শুরু করে তার যা বলছে তাই সিজদার অক্ষরে অক্ষরে পালন করছে। তা চায়নি তার জন্য তার মামা মামির মধ্যে কোনো প্রকার অশান্তি সৃষ্টি হোক। ভিতরে ভিতর কষ্ট পাহাড় জমলেও কাউকে সেই কষ্ট বুঝতে দেয়নি। নিজের ভিতরে সবটা চেপে রেখেছে। সিজদা নিজের রুমে বসে চোখের পানি ফেলছে। এরই মধ্যে সালেহা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে সিজদার রুমে প্রবেশ করল। সালেহা বেগমকে খেতে সিজদা সন্তপনে চোখের পানি মুছে নিল, যেটা চোখে এড়িয়ে গেল না সালেহা বেগমের। সালেহা বেগম সিজদার মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল মাইয়া, কাঁদতেছিস কেন? কান্দে কান্দে সাজগোজ নষ্ট করে ফেলছিস।
একদম কানবি না, না কইরা দিলাম। চোখের পানি মোস কইতাছি সিজদা, না হইলে কিন্তু তোর সাথে সাথে আমিও কাইন্দা দিমু। তুই বুঝোস না কেন? তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার বুক ফাইটা কান্দন আহে বলে সালেহা বেগম কান্না করে দিল। সালেহা বেগম কান্না দেখে সিজদা ততক্ষণে চোখ মুছে বলল, আমার খিদে লাগছে খালা, শেষবারের মতো একটু তোমার হাতে খাওয়াইয়া দিবা? শেষবারের মানে কি? হ্যাঁ, বিয়া হইবা আর মানে এটা না যে তুই আর কোনোদিন এই বাড়িতে আইবা না। বিশ্বাস করো খালা, আমি আর এই বাড়িতে আসতে চাই না। আমি আসার মানে মামু মামির মধ্যে ঝগড়া লাগা, অশান্তি সৃষ্টি হওয়া, যেটা আমার ভালো লাগে না। খালা, শ্বশুরবাড়ি গিয়ে আমার যাওয়া হবে, তবুও আমি আর কখনো এই বাড়িতে আসবো না। দুদিন থেকে আপামনিরে দেখতে পাচ্ছি না। মামনিরাও আপামনির কথা কিছু বলে না। আপামনি কোথায় আছে, কেমন আছে কে জানে। আপামনির জন্য চিন্তা হচ্ছে। এসব হয়েছে আমার জন্য হয়তো বাড়ির মাইয়া বাড়ি ছাইরা অন্য কোথায় চলে গেছে। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে খালা। জাহান্নামে যাক, তাতে তোর কি? যে মাইয়া তোরে দু চক্ষে সহ্য করতে পারে না, তার লাইগে তোর দরদ উতলাইয়া পড়ে কেন রে? আপামনির চিন্তা তোর করণ লাগবো না, তার চিন্তা করণ লইগা বহু মানুষ আছে। তুই চুপচাপ খা বল। সালেহা বেগম সিজদার গালে খাবার তুলে দিল। সিজদা কয়েক লোকমা খাওয়ার পর আর খেতে পারল না। সালেহা বেগমও জোর না করে খাবার প্লেটে দিয়ে সিজদার রুম থেকে বেরিয়ে আসলো। তিনি বেরিয়ে আসতেই সিজদার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যেন অবাক হয়ে গেল। নিজেকে চেনা দায় হয়ে গেছে সিজদার। এই নিচ থেকে বর এসেছে বলে চিৎকার চেঁচামেচি শোনা গেল। বর এসেছে শুনে সিজদা হার্টবিট বেড়ে গেছে। চেনা না জানা নাই, সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের জন্য অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো। সাইফান গাড়ি থেকে নামতে বিথি চৌধুরী সাইফানের গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে দিয়ে মিষ্টিমুখ করালেন। বিথি চৌধুরীর চেহারা দেখে বোঝা যাচ্ছে সে জামাইকে সাদরে গ্রহণ স্বেচ্ছায় আসেনি, তাকে ফোর্স করে নিয়ে আসা হয়েছে। মুখখানা কেমন ভার হয়ে রেখেছিলেন তিনি। মিষ্টিমুখ শেষ হলে সাইফানকে প্রবেশদ্বারে ফিতা কাটার জন্য নিয়ে যাওয়া হয়। ফিতা টেনে তারা দেওয়ালে তৈরি করে রেখেছে। অপর প্রান্তে কেচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সুন্দরী রমণী। তাদের দাবি, ফিতা নামক এই দেওয়াল টপকাতে হলে তাদের সম্মানী স্বরূপ 50,000 টাকা দিতে হবে। এই নিয়ে দুপক্ষের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিহা বেগম তাদের হাতে 30,000 টাকা ধরিয়ে দিলেন। টাকা হাতে পেতেই মেয়েগুলো আনন্দ উল্লাসে মেতে উঠল। সাইফানের হাতে ফিতা কাটার জন্য কেচি দেওয়া হলো। সাইফান ফিতা কাটতেই তার মাথা ফুল ছিটিয়ে দিতে লাগলো সবাই। যথারীতি সাইফানকে ভিতরে নিয়ে গিয়ে বরের আসনে বসিয়ে দেওয়া হলো। সাইফানের চোখ মুখ তখন শুধুমাত্র সাজ্জিদকে খুঁজে চলছে। সাইফান কয়েকবার সাজ্জিদের নাম্বারে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। সাইফান ফোন পকেটে রেখে এদিক ওদিক চোখ বুলিয়ে দিল, কিন্তু সাজ্জিদের কোনো দেখা মিলল না। সাইফানকে এদিক ওদিক তাকাতে দেখে সামিরা এসে বলল, ভাবিমণিকে খুঁজছো বুঝি? তাকে এখন খুঁজে কোনো লাভ হবে না ভাইয়া, সবেমাত্র এলো। সবুর করো, সবুরে মেওয়া ফলে। তুই যা লাইন বেশি বুঝিস। তোকে কে বললো আমি তোর ভাবিমণিকে খুঁজছি? তো কাকে খুঁজছো? আমি বুঝি না মনে করছো? আমি জানি তুমি মনে মনে বলছো নয়ন ও ঘুরাইয়া খুঁজি তোমার। আমি তাকে খুঁজছি না, আমি খুঁজছি সাজ্জিদকে। সাজ্জিদ এখনও আসেনি। ও তো বলেছে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেখ এখনও আসার খবর নেই। ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছে না। বাড়িতে কল করলাম, বলল সাজ্জিদ অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, অথচ এখনও বিয়েবাড়িতে এসে পৌঁছেনি। কি যে করছে ছেলেটা, বড্ড টেনশন লাগছে। রাস্তায় কোনো বিপদ আপদ হলো না তো আবার? নো টেনশন রুফুতি ভাইয়া এক জবান। ভাইয়া যখন আসবে বলে কথা দিয়েছে, সে তার কথা খেলাপ না করবে না। ভাইয়া ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না। এনজয় ইউর সেলফ বলতে কোথাও থেকে এক ঝাঁক তরুণ ছুটে হলো। তারা সাইফানের সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলো। কেউ আবার সেলফি তুলতে লাগলো। কিছুক্ষণ পর সিজদাকে নিয়ে আসা হলো। সিজদা সারফান দুজনের মাঝখানে একটা পর্দা টানিয়ে দুজনকে দুপাশে বসিয়ে দেওয়া হলো। সাইফান তখন সিজদার মুখখানা দেখেনি। সাইফান পর্দা সরাতে ইতস্তত বোধ করছে দেখে সামিরা তাদের মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল। পর্দা সরাতে যেন সারফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন।